গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব সুচিত্রা ভট্টাচার্যের বিখ্যাত উপন্যাস ধূসর বিষাদের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি দীপালি। মোট কত হলো? 732। এত? কমিশন দিলেন না কিছু? দিয়েছি তো দিদি। এই বইগুলোতে 10%, এই বইগুলোয় 15%। ভাস্বতী বিরস মুখে ভ্যানিটি ব্যাগ খুলল। বুবলু মনিয়ার বইপত্রের দামও বেড়েছে বটে। গত বছর 500-র মধ্যে হয়ে গিয়েছিল, এবার বাজেট আরো 250 বেড়ে গেল। এরপর আবার খাতা আছে, অজস্র খাতা, রাশি রাশি খাতা। সেই সব আবার স্কুল ছাড়া অন্য কোথাও থেকে কেনা চলবে না। নাম লেখা 32 পাতা 48 পাতার খাতাগুলোর কি সব দাম! 6 টাকা, 8 টাকা। বুবলু মুনিয়ার মাস মাস মাইনেও বাড়লো 50 টাকা করে। খরচা শুধু বাড়ছেই আর বাড়ছেই। অফিসের মাইনে তো আর সেভাবে বাড়ে না। বুবলু এবার অঙ্কে মোটেই ভালো করেনি, 5-এর ঘরে নম্বর পেয়েছে। প্রোগ্রেস রিপোর্টের ক্লাস টিচার বুবলুর অঙ্ক নিয়ে যত্নশীল হওয়ার উপদেশ দিয়েছেন। প্রাইভেট টিউটর রাখতে হবে কি? সেও তো না হোক 200-250 টাকার ধাক্কা। বুবলু মাস্টারের কাছে পড়ছে দেখলে মুনিয়া কি বায়না ধরবে না? তাছাড়া ও বাড়িতে পিকলুও আছে। এক বাড়িতে থেকে শুধু একজনের জন্য টিউটর রাখাটা কি দৃষ্টিকটু দেখায় না? দাদাকে অনুরোধ করবে একটু সময় করে বুবলুকে অঙ্ক দেখিয়ে দিতে। না, তাও হয় না। পিকলু পরে বৌদির কাছে, বুবলুকে দাদার কাছে ঠেলে দেওয়াটা, উফ, চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে ভাস্বতী। কলেজ স্ট্রিটে সন্ধে নেমেছে। কি তাপ ছিল আজ দিনভর! শহরের ইট কাঠ পাথর থেকে এখনো তার ঝাঁঝ মিলয়নি। চতুর্দিক ভিড়ে ভিড়াক্কার। একমুখী গাড়ির স্রোত জ্যামে পড়ে হাঁপাচ্ছে। গাড়ি ঘোড়ার অবিরাম দীর্ঘ নিঃশ্বাসে আরো যেন তপ্ত হয়ে উঠেছে জায়গাটা। চৈত্র মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনো একটা কালবৈশাখীর দেখা নেই। বাস স্টপে দাঁড়িয়ে ভাস্বতী আঁচলে মুখ মুছল। ইয়ার এন্ডিং এর কাজ চলছে অফিসে। বড্ড চাপ, ভারী ক্লান্ত লাগছে শরীরটা। তাও ভাগ্য ভালো, এখনো বুবলু মনিয়ার ক্লাস শুরু হয়নি। এরপর কি করে যে সামলাবে! এরপর দুটো মিনিবাস ছেড়ে দিল ভাস্বতী। থকথকে গাদাগাদি, মশামাছি গলার জায়গা নেই। বইয়ের ভারী প্যাকেট হাতে পাদানি ছোঁয়া অসম্ভব। ভাস্বতী অসহায় মুখে ঝুম দাঁড়িয়ে। পায়ে পায়ে সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে চলে যাবে, সেখান থেকে মেট্রো ধরে বেলগাছিয়া, তারপর বাকি পথটা হাঁটা। শরীর না চলে রিক্সাও নেওয়া যায়। ভাস্বতী, এই ভাস্বতী! একটু তাকাতে ফুটপাত ঘেঁষে একটা মেরুন রঙা মারুতি জেন। জানালা দিয়ে হাত বাড়িয়ে ডাকছে এক রমণী। কি রে, চিনতে পারছিস না? ভাস্বতীর ভুরু 2-1 সেকেন্ড জড়ো, তারপরই শিথিল হয়েছে ভাঁজ। ঋতুপর্ণা! গাড়ির দরজা খুলে নেমে পড়েছে ঋতুপর্ণা। এতক্ষণ লাগলো চিনতে, রাস্কেল! আমি তোকে একবার দেখেই। কি করে চিনবো? ভাস্বতী ক্লান্ত ভুলে পলকে উচ্ছল। স্কুলে তোর মুখ লম্বা ছিল, এখন একদম গোল হয়ে গেছে। উফ, কি মুটিয়েছিস রে তুই! হি হি হাসছে ঋতুপর্ণা, হাত ধরল। ইস, কতদিন পর দেখা। হুম, তা প্রায় 15 বছর, নাকি আরো বেশি। ধ্যাত,
স্কুল ছাড়ার পর তো তোর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল বটে। কলেজে পড়ার সময় ৯ মাসে ৬ মাসে কোনো বন্ধুর বাড়ি দেখা হয়ে যেত বইকি। কোনোদিনই খুব একটা কাছের বন্ধু ছিল না ঋতুপর্ণা। এমন সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব স্কুলের পরেই মোটামুটি শেষ হয়ে যায়। তবু আজ এতদিন পর ঋতুপর্ণাকে দেখে ভালো লাগছিল ভাস্বতীর। যেন কথা নেই, বার্তা নেই, দুম করে আকাশ থেকে একটা স্কুলের দিন খসে পড়ল। ডানা মেলে ওড়ার দিন। অপেক্ষমান যাত্রীরা ড্যাব ড্যাব করে দেখছে দুই বন্ধুকে। ঋতুপর্ণা ভাস্বতীর হাত ধরে টানল। যাচ্ছিস কোথায়? দায়সারা গোছের উত্তর দিল ভাস্বতী। ফিরছি। তুই কি একটা যেন চাকরি করিস না? শিপ্রা না কে যেন বলছিল, তোর কলেজ স্ট্রিট পাড়ায় অফিস নাকি? না, আমার অফিস ক্যামাক স্ট্রিট। ছেলেমেয়ের বই কিনতে এসেছিলাম। ও মা, তাই? তোর কটি? 2। ছেলের 3 হলো, মেয়ের নার্সারি 2। তোর? সবে ধর নীলমণি এক ছেলে, ক্লাস 5। ঋতুপর্ণা এদিক ওদিক তাকালো। রাস্তায় দাঁড়িয়ে সব কথা হবে নাকি? চল চল, আমার বাড়ি চল। না রে, দেরি হয়ে যাবে। কিছু দেরি হবে না, চল তো। এই তো সামনেই আমার বাড়ি। তুই যাবি কোথায়? পাইকপাড়া। পাইকপাড়াতেই আছিস? বাপের বাড়ির কাছেই বিয়ে হয়েছে বুঝি? ভাস্বতী আড়ষ্টভাবে হাসল। না, বাপের বাড়ি এসেছি। তাহলে আর ভাবনা কি, ছেলে মেয়ে তো সেফ কাস্টাডিতে আছে। চল চল, 2 মিনিট বসে যাবি। আমার গাড়ি তোকে নামিয়ে দিয়ে আসবে। ভাস্বতী আর আপত্তি করে পার পেল না। ঋতুপর্ণার পিছু পিছু গাড়িতে গিয়ে বসেছে। বিলাসী সিটে, অসহজ ভঙ্গিতে। যানবাহনে ঠাসাঠাসি পথেও ভারী মসৃণ চলছে গাড়ি। ঝাঁকুনি লাগছে না। ঋতুপর্ণা কলকল করেই চলেছে। স্কুলের কথা, পুরনো বন্ধুদের কথা। সুচরিতার সঙ্গে একদিন দেখা হয়েছিল। সুচরিতা এখন মেডিকেল কলেজের ডাক্তার। নীনার বর আমেরিকায় আছে। নীনা ওখানেই সেটেল করেছে। তাদের বাংলার টিচার দীপ্তিদি ক্যান্সারে মারা গেছেন। কিছু শুনছিল ভাস্বতী, কিছু শুনছিল না। হু হা করছে মাঝে মাঝে। হঠাৎ বলল, তোদের গাড়িটা ভারী সুন্দর। কলকাতা শহরের রাস্তায় চলছে, বোঝাই যায় না। হুম হুম বাবা, দেখতে হবে তো কার পছন্দ। ঋতুপর্ণা চোখ ঘোরালো। আমার বর তো ফিয়াট কেনার ধান্দা করছিল। আমি বললাম, তোমার ফিয়াট প্রেম নিয়ে তুমি থাকো, আমার জন্য কিনতে হলে এই গাড়ি কিনতে হবে। ভাবতে পারিস কি ক্রেজি, এখনো আদ্যিকালে ফিয়াটটা নিয়ে অফিসে যায়। মানে 2টো গাড়ি? ভাস্বতী একটু ঈর্ষান্বিত ভাবে জিজ্ঞাসা করলো, কি করে তোর বর? ওর তো কনস্ট্রাকশন বিজনেস, বিল্ডিং কনস্ট্রাকশন। মানে তোরা যাদের বলিস প্রমোটার। দিনরাত কাজ আর কাজ। এই সাইটে ছুটছে, ওই কর্পোরেশন অফিস, আজ এখানে কাল ওখানে। এমা, তোর কথা জিজ্ঞাসাই করছি না। তোর বর কি করে রে? ভাস্বতী থমকালো সামান্য। রণজয়ের প্রসঙ্গ তার একদম পছন্দ নয়। কিন্তু এই মুহূর্তে রণজয়ের অস্তিত্ব বুঝি পুরোপুরি অস্বীকার করাও যাবে না। লঘুস্বরে বলল, সে তোর বরের তুলনায় হেজি পেজি লোক, একটা প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট। ঋতুপর্ণা শুনল কিনা বোঝা গেল না। মারুতি জেন এক পুরনো আমলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, বিডন স্ট্রিটে। গাড়ির দরজা খুলে ডাকলো, আয়। চোখ ঘুরিয়ে কয়েক সেকেন্ড বাড়িটাকে দেখলো ভাস্বতী। আগেকার দিনের বনেদি বাড়ি যেমন হয় সেরকমই চেহারা।
তবে বড্ড শ্রীহীন। দেখে মনে হয় বহুকাল কোনো মিস্ত্রি টিস্ত্রির হাত পড়েনি। এই বাড়িতে থেকে ওই মারুতি জেন চড়ে ঋতুপর্ণা? অন্দরে ঢুকে ভুল ভাঙলো। দোতলায় যেদিকটা ঋতুপর্ণারা থাকে সেদিকটা একদম ঝকঝকে তকতকে। দেওয়ালে প্লাস্টিক পেন্ট, পেলমেট থেকে বাহারি পর্দা ঝুলছে, দামি দামি সোফা, প্রকাণ্ড টিভি, সুদৃশ্য ক্যাবিনেটে অ্যান্টিক শোপিস। চওড়া ডিভানে ভ্যানিটি ব্যাগ ছুড়ে দিয়ে ঋতুপর্ণা বলল, ওদিকটায় আমার যা ভাসুর দেওররা থাকে, আমরা এদিকটা আলাদা করে নিয়েছি। তুই হাত পা ছড়িয়ে বস না, এসিটা একটু বাড়িয়ে দি। ভাস্বতী মোহিত হয়ে যাচ্ছিল। একটা কাঁটাও ফুটছিল কোথায়। স্কুলে লেখাপড়ায় তার থেকে অনেক নিরেশ ছিল ঋতুপর্ণা। বাড়ির অবস্থাও এমন কিছু ভালো ছিল না। সেই মেয়ে এখন রীতিমতো অর্ধেক পৃথিবীর অধীশ্বরী। দিব্যি নিজেরটুকু গুছিয়ে নিয়ে আলাদা করে বসেছে। দেখতে অবশ্য তার চেয়ে অনেক সুন্দর ছিল ঋতুপর্ণা। শুধু সৌন্দর্যের জোরে বুঝি তার থেকে অনেক ধনী হয়ে গেছে মেয়েটা। অথচ কি আয়রানি, এখন সেই রূপের আর ছিটে ফোটাও নেই ঋতুপর্ণার। তাকে দেখে এখন এক মুটকি গিন্নি ছাড়া কিছু মনে হয় না। স্কুলে নিয়মিত স্ট্যান্ড করে ভালো কলেজে পড়ে নিজের পায়ে দাঁড়িয়ে কি লাভ হয়েছে ভাস্বতীর? কিছু না করেই ঋতুপর্ণা তার থেকে অনেক বেশি পেয়ে গেল। একেই বোধহয় কপাল বলে। ভেতর থেকে দ্রুত ঘুরে এসেছে ঋতুপর্ণা। সোফায় গা ছড়িয়ে বসলো। হ্যাঁ বল, কি খাবি? কিছু না রে, শুধু এক কাপ চা। বন্ধুকে বাড়ি ডেকে এনে শুধু চা? ফ্রিজে কটা ফ্রাই করা আছে, ভেজে দিতে বলি। মিষ্টি টিষ্টি খাস তো, নাকি ডায়েটিং করছিস? ভাস্বতী এবারে হেসে ফেলল। না রে, কিছুই করছি না, সবই খাই, তবু কোনো কিছুতেই গায়ে চর্বি লাগে না। আমায় ঠাট্টা করছিস? কিছু না খেয়েই আমি মোটা হচ্ছি রে। বলতে বলতে হাঁক পেরে কাজের লোককে ডাকলো ঋতুপর্ণা। নির্দেশ দিয়ে গুছিয়ে বসলো আরো। হ্যাঁ, কি যেন কথা হচ্ছিল আমাদের? কিছু না তো। ভাস্বতী দ্রুত মাথা নাড়ল। না না, গাড়িতে কি যেন একটা কথা হচ্ছিল। যাকগে, আজকাল কিছুই আর মনে রাখতে পারি না। ভাস্বতী মুচকি হাসল, ঘাড় হেলিয়ে বলল, তোর ছেলে কোথায়? ঋতুপর্ণা গলা নামালো। ওর আজ ইংলিশের মাস্টার মশাই এসেছে। সোম বুধ শুক্র ইংলিশ, মঙ্গল বৃহস্পতি শনি বিজ্ঞান অঙ্ক। ইতিহাস ভূগোলের জন্য কোনো টিচার রাখিনি, ও নিজে নিজেই পড়ে। আমার কর্তা বলছিল ইতিহাস ভূগোলও নেগলেক্ট করা ঠিক না, আইসিএসসির সময়ে ওই নিয়েও প্রবলেম হতে পারে। বাংলা ইতিহাস ভূগোল মিলিয়ে একটা টিচার পাওয়া যায় না? তাহলে তিনটে সাবজেক্ট একজনের কাছে পড়তে পারে। আবার ভাস্বতীর বুকে একটা কাঁটা ফুটলো। বুবলুর একটা টিউটর রাখবে কিনা ভেবে ভেবে ভাস্বতী জেরবার হয়ে যাচ্ছে। আর ঋতুপর্ণা? ঢোক গিলে ভাস্বতী বলল, তোর ছেলে তো সবে ক্লাস 5 বললি, এখনই এত টিউটর না রাখলেই নয়। বারে, ছেলের রেজাল্ট খারাপ হলে কর্তা আমায় ছেড়ে দেবে? তোর কর্তাকে তুই খুব ভয় পাস মনে হচ্ছে। ধুস, ভয় পাবো কেন? ঝটিতি বলেই হাসছে ঋতুপর্ণা। ভয় একটু পাইও বটে। সে মানুষ ভালো তো ভালো, খুব ভালো, কিন্তু রেগে গেলে যে একেবারে নটরাজ। তাই? তাই কি রে? ওর রাগ তুই চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। আমাদের আগের কালার টিভিটা তো আছড়ে আছড়ে ভাঙলো। সে কি রে, কেন? দোষ আমারই। কাজ থেকে ফিরেছে, কোনো কারণে হয়তো মেজাজ খারাপ ছিল, আমায় একটু কফি করে দিতে বলল। আমার সেদিন খুব মাথা ধরেছিল, শুয়েছিলাম,
দুম করে বলে ফেলেছি, মন্টুর মা তো আছে, তাকে গিয়ে হুকুম করো না। ব্যাস, অমনি ক্ষেপে আগুন। ভাস্বতী স্তম্ভিত। এই যে রণজয়েরও বাড়া। রণজয়ের হাজারো বায়নাক্কা আছে ঠিকই, তবে ভাস্বতীর শরীর খারাপ শুনলে কখনো তাকে এমন হুকুম করে না রণজয়। মধ্যবয়সী এক মহিলা চা খাবার নিয়ে এসেছে। ভাস্বতীর সামনে ট্রে নামিয়ে চলে গেল ভেতরে। ঋতুপর্ণা উঠে গরম ফিশ ফ্রাইয়ের প্লেট ভাস্বতীর হাতে তুলে দিল। তা একদিক দিয়ে ভেবে দেখলে তার রেগে ওঠাটা তেমন বিচিত্র নয়। পুরুষ মানুষ খেটে খুঁটে ক্লান্ত হয়ে ফিরেছে, বউয়ের মুখে তখন অমন কথা শুনলে রেগে যাবে না? যে মানুষটা খেতে পড়তে দিচ্ছে, বউয়ের কোনো স্বাদ অপূর্ণ রাখে না। জানিস, দুদিন পরেই আমাকে দোকানে হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে ওই জাম্বো কালার টিভিটা কিনে দিল। শাসন যেমন করে, ভালো তো বাসে। এমন মানুষের মেজাজ মর্জি বুঝে চলাটা কি আমারও কর্তব্য নয়? জায়েদের সঙ্গে আমার বোন ছিল না, বুঝিসই তো। বর আমাকে এত শাড়ি গয়না দিচ্ছে, সব চোখ টাটায়। কদিন ঘ্যান ঘ্যান করতেই আলাদা হয়ে গেল। তুমি তোমার মতো মহল সাজিয়ে শান্তিতে থাকো। বলতে বলতে গলা নামালো ঋতুপর্ণা। আমার অবশ্য এ বাড়িতে আর বেশি দিন নেই। যোধপুর পার্কে আমার বর একটা বড় কমপ্লেক্সের কাজে হাত দিয়েছে, ওখানেই আমরা একটা ফ্ল্যাট রাখছি। বছর খানেকের মধ্যে উঠে যাব। তবে এ বাড়ির অংশ আমার বর ছাড়বে না। এদিকটা যেমন আছে বন্ধ করে রেখে যাব। ভাস্বতী স্থির চোখে অচেনা সহপাঠিনীকে দেখছিল। তীর্যক সুরে বলল, তার মানে তুই বেশ আছিস? তা আছি রে। আমার অভাব কি বল? মেজাজি লোকটাকে একটু মানিয়ে গুনিয়ে চলা আর কি। ভাস্বতীর মন্তব্যের শ্লেষটুকু ধরতেই পারল না ঋতুপর্ণা। আদুরে বেড়ালের মতো শরীর মোচড়াচ্ছে। জানিস ও কি রকম? বিয়ের পর তখনও এ লাইনটা তেমন ধরেনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো, খুব স্ট্রাগল করতো সে সময়। আমি একবার বলেছিলাম, তুমি এত খাটছ, আমিও নয় একটা চাকরির চেষ্টা করি। শুনেই চোখ লাল। মেয়েদের চাকরি করা ও একদম পছন্দ করে না। আমিও বাবা বেঁচে গেলাম, দিব্যি খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, মার্কেটিং করছি, শুধু একটু তার কথা মতো চলা। তো হ্যাঁ রে, তোর কর্তাটি কেমন? ভাস্বতীর আর কথা বলতে ইচ্ছে করছিল না। কষ্ট করে হাসল। না, সে একেবারে মাটির মানুষ, সাত চরে রা করে না। ভালো ভালো, খুব ভালো। তা এখন আছিস কোথায়? বললাম তো, পাইক পাড়ায়। সে তো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? মুহূর্তের জন্য একটা শূন্য ফ্ল্যাট ভাস্বতীর চোখের সামনে ভেসে উঠল। নির্জন নিরানন্দ এক মরুভূমি। ওই বাড়িটা কি ভাস্বতীর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নাকি নেহাতি রণজয়ের বাড়িতে আশ্রিত হয়ে বেঁচেছিল ভাস্বতী? নিশ্চয়ই তাই, না হলে অমন কুকুরের মতো তাড়িয়ে দিতে পারে? ভাস্বতী হাসিটাকে ধরে রাখলো। আমার শ্বশুর বাড়ি ভবানীপুরে, বলেই ঘড়ি দেখছে। অনেক দেরি হয়ে গেল রে, তোর ছেলেকে একবার ডাক, দেখে যাই। ভাস্বতীর কথা ঘুরিয়ে নেওয়ার কায়দাটাও ধরতে পারল না ঋতুপর্ণা। এমন মস্তিষ্কহীন হয়ে গেছে এখন, সাজানো গোজানো এক পুতুল মাত্র। এমন হলেই কি সেও রণজয়ের সংসারে খাপে খাপ মিলে যেত? হুম, রণজয় আরো ভয়ঙ্কর। সে তার উপার্জনটাও চায়। তাছাড়া এমন আত্মসম্মান বোধহীন হয়ে বেঁচে থাকা আর কি ভাস্বতীর পক্ষে সম্ভব? ফেরার পথে ঋতুপর্ণার গাড়িতে বসেই ঋতুপর্ণার ওপর করুণা হচ্ছিল ভাস্বতীর। বেচারা ঋতুপর্ণা, ঐশ্বর্য কাকে বলে বুঝলই না। সেদিন টালিগঞ্জের ফ্ল্যাটে গিয়ে মনটা ভারী দুর্বল হয়ে গিয়েছিল ভাস্বতীর। ঋতুপর্ণা যেন জোরটা ফিরিয়ে দিল। এমনও হয়,
বুবলু মুনিয়ার স্কুল পুরো দমে শুরু হয়ে গেছে। নতুন এক রুটিন চালু হয়েছে ভাস্বতীর। 8:30টার মধ্যেই ছেলে মেয়েকে তৈরি করে বেরিয়ে পড়ে। তাদের স্কুলে পৌঁছে দিয়েই হাঁপাতে হাঁপাতে অফিস। রোজ বড়বাবুর হাতে পায়ে ধরে অফিস ছুটির আগেই বেরিয়ে পড়া। হাঁচড় পাঁচড় করতে করতে স্কুলে ছোটা, তারপর বাড়ি ফেরে যখন, তখন একেবারে হাক্লান্ত দশা, নিজেরও ছেলে মেয়েরও। 15 দিনেই ভাস্বতী জেরবার হয়ে গেল। তবু এভাবেই চলতে হবে এখন, উপায়ই বা কি? এর মধ্যেই খানিকটা ছন্দ খুঁজে নিতে হবে সংসারে। নিয়েছেও ভাস্বতী। বুবলু পিকলু এখন এক ঘরে থাকে। মুনিয়াকে নিয়ে ভাস্বতী সই মার খাটে। হিমানির খাটটা খুব চওড়া নয়, 3 জনে শুলে বেশ চাপাচাপি হয়। কিন্তু কি আর করা, নিজেদের মালপত্র সব মার ঘরে। হিমানির আলমারি, হিমানির আলনা সবেতেই এখন ঠাঁই নাই ভাব। একতলায় ভাড়াটে রয়েছে, দোতলার 3খানা ঘরেই ভাগাভাগি করে থাকতে হবে সকলকে, দাদুর দস্তানার মতো। অসুবিধে কি শুধু এইটুকুই? এক ধরনের জীবনে ভাস্বতীরা অভ্যস্ত হয়েছে দীর্ঘদিন। অন্য ধরনের জীবনযাপন মেনে নেওয়া খুব শক্ত। বুবলু মুনিয়া মাছ দেখলে নাক সিটকোয়। ও বাড়িতে মাংস আর ডিমই হতো বেশি। এখানে দুবেলা শুধুই মাছ, মাংস আসে ছুটির দিনে। ব্রেকফাস্টের টেবিলে ছাড়া ডিম খাওয়ার বড় একটা চল নেই। যাদবপুরে রাত 10টার আগে কসমিন কালে খাওয়া হতো না। এবারের নিয়ম একদম আলাদা, সাবেকি নিয়ম। 9:15টার মধ্যে খাওয়া দাওয়া সারো, তারপর ইচ্ছে মতো টিভি দেখো, বই পড়ো, গান শোনো। শ্রান্ত অবসন্ন বুবলু মুনিয়া বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে। অগত্যা খাওয়ার পর তাদের পড়াতে বসে ভাস্বতী। শরীর ভেঙে আসে তখন তার। এ তো গেল সরল অসুবিধে। সংসারে কিছু জটিল সমস্যাও আছে, খুব সূক্ষ্ম। এত সূক্ষ্ম যে সাদা চোখে দেখা যায় না, মর্মে মর্মে অনুভব করতে হয়। ভাস্করের চাকরি ব্যাংকে, কাছেই, বেলগাছিয়ায়। ভারী জল খাবার খেয়ে অফিস যায় ভাস্কর। দুপুরে টুকটুক করে স্কুটার নিয়ে খেতে আসে বাড়িতে। পিকলুর স্কুল 11টায়, সেও পাড়াতেই। তারও সাত সকালে খাওয়ার তাড়া নেই। রিনা সামান্য ঢিলে ঢালা ধরনের গৃহিণী, ধীরে সুস্থে রান্না করে, ঘর সামলায়, তাতেই এবাড়ির চলে যাচ্ছিল এতদিন। ভাস্বতীদের জন্য দিন সাতেক সকালে হুটোপুটি করে রিনার মুখ হাঁড়ি। দেখে শুনে ভাস্বতী নিজেই হাল ধরল। ভোর ভোর উঠে হেসেলে ঢুকে পড়ে। ছেলে মেয়ের খাবার বানায়, টিফিন তৈরি করে, সঙ্গে সঙ্গে নিজের জন্য বন্দোবস্ত করে ফেলে যা হোক। এতেও যে রিনা খুব প্রসন্ন তা নয়। রান্নাঘরে যার রাজ্যপাট, সে কি আর সহজে তার দখল ছাড়তে চায়? একটুখানির জন্যই ঢুকুক ভাস্বতী, কি সারাদিনের জন্য? রিনার কৌটো বাটা নিয়েই সব খবরদারি। তবে এ ব্যবস্থা মন্দের ভালো। প্রভাতী নিদ্রাটা ছাড়তে হচ্ছে না রিনাকে। ভাস্বতীও বৌদির মনস্তত্ত্ব বুঝে ফেলেছে। ভোরের সময়টুকু ছাড়া পারতপক্ষে সে রান্নাঘর মারায় না। বুবলু মুনিয়ার জামা প্যান্টও এবাড়ির কাজের লোককে কখনো কাচতে দেয় না ভাস্বতী। নিজেই সাবান ঘষে রোজকারটা রোজ। দরকার কি? যদি মালতী পুট করে কিছু বলে বসে। বিয়ের পর বাপের বাড়ি বেড়াতে আসা এক কথা, কিন্তু পাকা ঘাঁটি গাড়তে গেলে অনেক ব্যাপারেই চোখ বুজে থাকতে হয় মেয়েদের। অনেকটাই জমি ছেড়ে দিতে হয়, ভাস্বতী জানে। বৌদির মন রাখতে প্রায়শই কিছু না কিছু কিনে আনে সে। লিপস্টিক, নয় পারফিউম, নয় নেল পলিশ, নিদেন পক্ষে ঘর সাজানোর টুকিটাকি। ছুটির দিনে কোমর বেঁধে নেমে পড়ে, নিজের হাতে ঝাড়াঝুড়ি করে গোটা বাড়ি। তাতেও যেন রিনার মনের তল পায় না। হঠাৎ হঠাৎ এমন গম্ভীর হয়ে যায় রিনা, এমন সব কাণ্ড করে। বুবলু সেদিন পিকলুর ক্যারামে স্ট্রাইকার হারিয়ে ফেলল। বৌদি পিকলুকে চড় মারল ঠাস ঠাস। বোকা ছেলে, নিজের জিনিস সাবধানে রাখতে পারো না?
ভাস্বতী দেখেও দেখেনি, শুনেও শোনেনি, আড়ালে ধমকেছে বুবলুকে। জীবজন্তুর মতো বাচ্চারাও নিজেদের অসহায় অবস্থাটা টের পেয়ে যায়। পিকলু ডাকলেই বুবলু আর দিশেহারা হয়ে ক্যারাম খেলতে ছোটে না। পিকলুকে ভীষণ ভালোবাসেন হিমানি। পিকলুই তার নয়নের মণি। ইদানিং সেই আদরেও ভাগ বসিয়েছে বুবলু মুনিয়া। এতেও কি রিনা খানিকটা অপ্রসন্ন? রিনার সামনে বুবলু মুনিয়া যেন দিদাকে একটু এড়িয়ে এড়িয়ে চলে। তা এভাবেই তো এখন দিন কাটাতে হবে বুবলু মুনিয়াকে। বাবা মার বনিবনা না হলে ছেলে মেয়ের এই হালই হয়। তাও তো তাদের মামা ভালো, স্নেহশীল, সহৃদয়। মাঝে মাঝে এটা ওটা কিনে দিচ্ছে। একদিন পরেশনাথের মন্দিরে বেরিয়ে আনলো, আর একদিন এয়ারপোর্ট। ভাস্বতী এর বেশি আর কি আশা করে? এর মধ্যেই একদিন ছোটখাটো খিটিমিটি বেঁধে গেল মার সঙ্গে। মেট্রো রেলে আগুন লেগেছিল সেদিন। ঝাড়া একটি ঘন্টা ছেলে মেয়ে নিয়ে ট্রেনে আটকে ছিল ভাস্বতী। ফলত ফিরতে অনেক রাত হয়ে যায়। ভিড়ে, ভয়ে, খিদে, ক্লান্তিতে বুবলু মুনিয়া তখন প্রায় আধমরা। বাড়ি ঢুকতেই হিমানি বললেন, এবার বুঝতে পারছো তো কাজটা ঠিক করনি? ভাস্বতীর তখন মাথার ঠিক নেই। ঝাং করে উঠে বলল, ট্রেন যদি তোমার জামাইয়ের মতো বদমেজাজি হয়, আমি কি করব? জামাই বদমেজাজি না তুমি? সে খবর কে রাখে? আমাকে তুমি বিশ্বাস করো না মা? বিশ্বাস অবিশ্বাসের কথা ছাড়ো। বিশ্বাস অবিশ্বাসের কথা ছাড়। তুই ভাব, তুই মা না পিশাচ? ওই টুকুটুকু শিশুদের ওপর যা নয় তাই অত্যাচার করছিস। অত্যাচার করছি আমি? আমার খাটুনি যাচ্ছে না? আমার কষ্ট হচ্ছে না? সে তো তোমার নিজের জেদের জন্য। মেয়ে মানুষের অত জেদ কিসের? পুরুষ মানুষের মাথা গরম হলে মেয়ে মানুষকে একটু নত হয়ে থাকতে হয়। তুমি ফিরে গেলে জামাই কি তোমায় তাড়িয়ে দেবে? কান ঝাঁঝা করছিল ভাস্বতীর, রক্তে আগুন ছুটছিল। নিজের মা যদি একথা বলে, পায়ের নিচে মাটিটা কোথায় থাকে? যে মানুষটা 1.5 মাসে একবারও খবর নেয় না, তার 7 খুন মাপ। সব দোষ শুধু মেয়ের? অনেক টাকা খরচা করে বিয়ে দিয়েছিল বলেই কি এত আক্ষেপ মার, এত বিরক্তি? ভাস্বতী তেড়ে মেরে মাকে কিছু বলতে যাচ্ছিল, পারল না। তার আগে বৌদি ঢুকে পড়েছে ঘরে। কি তোমরা মায়ে ঝিয়ে ঝগড়া আরম্ভ করলে বলো তো? বাচ্চাগুলো যে বাইরে ভয়ে কাঁপছে। মার নয় বয়স হয়েছে, শরীর খারাপ, যা মুখে আসে বলে দেন। তা বলে যদি তুমিও। যাও যাও, মুখ হাত ধুয়ে নাও, পেটে কিছু পড়লে মাথা ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ সেদিন স্নান করেছিল ভাস্বতী, তবু তাপ কমেনি। ভেতরটা জ্বলছিল, দুঃখে তাপে বিদীর্ণ হচ্ছিল হৃদয়। বৌদির সহানুভূতি যেন আরো গভীর অপমান। নিশ্চয়ই মজা পেয়েছে বৌদি, হাসছে মনে মনে। স্নান সেরে ছাদে গেল ভাস্বতী। এই জায়গাটাই এ বাড়ির একমাত্র নির্জন আশ্রয়। জমাট অন্ধকারে দূরের টালার ট্যাঙ্কের আভাস দেখা যাচ্ছে, আরো গভীর আঁধারের মতো। 11 বছরের ছোট ছোট স্মৃতি মনে পড়ছিল ভাস্বতীর। আবার প্রায় মনে পড়ে আজকাল। সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। হানিমুনে আগ্রা গিয়েছিল দুজনে। গাঢ় অমাবস্যার অপার্থিব রৌদ্রের পানে চেয়েছিল সারা রাত। কি নীরব, অথচ বাগময় ছিল সেই রাত্রি। কালচে নীল আকাশ ভরে আছে ঘাস ফুলে, আর অনন্ত এক চাঁদোয়ার নিচে তারা দুজন স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায়। রাতটা কি মিথ্যে ছিল? বুবলু হওয়ার পর বিকলাই হয়েছিল ভাস্বতীর। কি সেবাটাই না করেছিল রণজয়। অফিস ছুটি নিয়ে মাথার কাছে বসে আছে,
কপালে জলপটি দিচ্ছে, মাথায় আইস ব্যাগ চাপছে, ঘড়ি ধরে ওষুধ খাওয়াচ্ছে বারবার। এক রাতে কি একটা শব্দে ভাস্বতীর ঘুম ভেঙে গেল। চমকে দেখলো তার মুখের দিকে স্থির চেয়ে আছে রণজয়। হালকা সবুজ রাতবাতি জ্বলছে ঘরে। সেই আলোতে কি অপরূপ যে দেখাচ্ছিল রণজয়কে। ওই রূপ কি তবে মিথ্যে ছিল, অথবা ওই আলোটা? মুনিয়া যখন হলো, চোখ থেকে খুশি ঠিকরোচ্ছিল রণজয়ের। ভাস্বতী, ভাস্বতী, আমি আর জীবনে কিচ্ছু চাই না। সেদিনের সেই অনাবিল খুশিটাও মিথ্যে ছিল? ছিল তো বটেই, না হলে কি সেই মুনিয়াকে নিয়ে অত বড় নোংরা কথাটাও বলে রণজয়? সপাটে ভাস্বতীর গালে থাপ্পড় মারলো বুবলুর সামনে। ঘরের কোণে ছিটকে পড়ে কাতরাচ্ছে ভাস্বতী। অনেক হয়েছে, তোমার মতো ইতরের সঙ্গে আমি আর একটা দিনও থাকবো না। আছিস কেন? পীড়িতের নাগরের হাত ধরে বেরিয়ে যা না। ফের যদি ঢুকবি তো ছাল আমি ছাড়িয়ে নেব। ভাস্বতীর বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। এই ছবিটাই শুধু সত্যি। রণজয় ভুলে গেছে কি রক্ত জল করা পরিশ্রম দিয়ে ভাস্বতী তিলে তিলে সংসারটাকে গড়েছিল। দাদাদের সঙ্গে খিচিমিচি বাঁধলো। ভবানীপুরের অত বড় পৈতৃক বাড়ি ছেড়ে ঢাকুরিয়ার দাসপাড়ায় দুটো মাত্র খুপড়ি খুপড়ি ঘরে উঠে এলো রণজয়। ভাস্বতী একটি দিনের তরেও অনুযোগ জানায়নি। আলো নেই, বাতাস নেই, জল নেই, তাই সই। উল্টে খুঁটে খুঁটে পয়সা জমিয়েছে। শুধু নিজের চাকরির টাকায় সংসার চালিয়েছে কতদিন। তবে না রণজয় ফ্ল্যাটটা কিনতে পারলো। শাড়ি কিনতো না, গয়না গড়াতো না, কণা মাত্র বিলাসিতা ছিল না। মধ্যবিত্তের স্বাদ বলতে তো টিভি আর ফ্রিজ, তাও কিনলো কতকাল পরে। কি কৃচ্ছ সাধনের পর্বটাই না গেছে। বাবা তখন বেঁচে। তিনি পর্যন্ত ঠাট্টা করে বলতেন, তুই তো এমন ছিলি না বুলু, নাটক নভেল পড়তিস, সিনেমা থিয়েটার দেখতিস, সব ভুলে এত সংসারী হয়ে গেলি তুই। সংসার, সঙ্গই সার, সব ভুলে গেছে রণজয়। একটা মিথ্যে সন্দেহকে সত্যি করে তুলতে নিজের ছেলে মেয়েকেও ভুলে গেছে। ভাস্বতীকে ভুলবে, এ আর নতুন কথা কি? রণজয় ভাস্বতীকে ভোলেনি, ছেলে মেয়েকেও না। এ কথা ভাস্বতী টের পেল ছেলে মেয়ের গরমের ছুটির আগের দিন স্কুলে তাদের নিতে এসে। বুবলু মুনিয়া দারোয়ানের ঘরে ছিল, রোজকার মতোই। অন্যদিন মুখ শুকিয়ে এতটুকু হয়ে থাকে, আজ দুজনেই খুশিতে ঝলমল। মা, মা, বাবা এসেছিল আজ, এক্ষুনি চলে গেল। বাবা আমাকে একটা এত বড় ক্যাডবেরি দিয়েছে। এই মুনিয়া, আইসক্রিমের কথা বললি না তো? হ্যাঁ হ্যাঁ, মিল্ক বার। জানো মা, বাবা খুব রোগা হয়ে গেছে। হবে না, বাবার যে খুব অসুখ করেছিল। ভাস্বতীর বুকটা চিনচিন করে উঠল। কেন করলো? রণজয়ের অসুখের খবর শুনে? মানুষটা তবে তত সুখে নেই যতটা সে ভেবেছিল। থার্মোমিটারে পাড়া 100 ছুলেই শিশুর মতো হয়ে যায় রণজয়। বায়না আবদার করে, ভুল বকা শুরু হয়। মরে যাব, মরে যাব আর্তনাদ করে। এক মুহূর্তের জন্য ভাস্বতীকে ছাড়তে চায় না। একা বাড়িতে অসুস্থ হয়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে রণজয়, কিন্তু তার জন্য তো রণজয় নিজেই দায়ী। ভাস্বতী অনর্থক দুঃখ পাবে কেন? তবে কি ছেলে মেয়ের মিলন মুখে আজ খুশির ঝলক দেখে ভাস্বতীর বুক চিনচিন? যে বুবলু মুনিয়ার জন্য ভাস্বতীর মন সদাই উথাল পাথাল, সারাদিনে 1 সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, একবার বাবাকে দেখেই তারা এত বিগলিত। ছেলে মেয়েকে কি নির্বাসনে রেখেছে ভাস্বতী? বিকেল পড়ে এসেছে।
বৈশাখী সূর্য ঈষৎ দয়ালু এখন। ছোট ছোট হাওয়া উঠছে, কাগজ পাতা উঠছে রাস্তায়, গলা পিচে আটকে যাচ্ছে খড়কুটো। নাগরিক পাখিরা এবার ঘরে ফিরবে। ছেলে মেয়ের হাত ধরে ট্রাম লাইন পার হলো ভাস্বতী। সিঁড়ি বেয়ে মেট্রো স্টেশনে নামলো। শীতল ভূগর্ভে দাঁড়িয়ে আছে চুপচাপ। এই অঞ্চলটা অফিস পাড়া নয়। অল্প কিছু যাত্রী অলস মেজাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্লোজ সার্কিট টিভিতে চোখ রাখলে দেখা যায় তাদের আনাগোনা। উল্টো দিক থেকে নিঃসারে একটা ট্রেন এসে দাঁড়ালো, প্রায় সরীসৃপের মতো। গল গল উগড়ে দিচ্ছে মানুষ। আবার সরীসৃপ মিলিয়ে গেল। হঠাৎ ভাস্বতীর হাত ধরে টানলো বুবলু। মা, বাবা আজ রাহুল মামার কথা জিজ্ঞেস করছিল। ভাস্বতীর স্নায়ু টান টান। কি বলছিল? এই রাহুল মামা আমাদের কাছে আসে কিনা, কোথাও আমাদের বেড়াতে নিয়ে যায় কিনা। বুবলু ঢোক গিলল। আমি কিন্তু কিচ্ছু বলিনি মা। মুনিয়াও বলে উঠল, আমিও কিছু বলিনি। ভাস্বতী গম্ভীর হলো। বলনি কেন? যা সত্যি তাই বলবে। রাহুল মামা তো তোমাদের কাছে আসেই। কত কি খাওয়ায় তোমাদের, কত আদর করে, ভালোবাসে। বারে, এসব কথা বললে বাবা রেগে যাবে না? রাগ করার কি আছে? ভাস্বতী একটু ঝেঁঝে উঠল। রাহুল মামা কি খারাপ লোক? আমি তাই বলেছি। তুমি কিচ্ছু বোঝো না মা। বুবলুর স্বরে স্পষ্ট অভিমান। ওইটুকু ছেলেও ক্ষুদ্র বুদ্ধিতে বুঝে গেছে বাবার মনে কাঁটাটা কোথায়। কাঁটা না বিষ? ভাস্বতীর মুখ শুকনো হয়ে গেল। ছেলে মেয়ের চোখে মাকে ছোট প্রতিপন্ন করলে তাদের যে কোনো মঙ্গল হয় না, সে বোধও হারিয়েছে রণজয়। ট্রেন এসে গেছে। ফাঁকা কামরা। উঠেই ছেলে মেয়ে নিয়ে বসার জায়গা পেয়ে গেল ভাস্বতী। সামনেই এক ফ্রেমে আঁটা পেন্টিং, এক লোল চর্ম বৃদ্ধার মুখ। ভাস্বতী দেখছিল। মুনিয়া মার কোল ঘেঁষে এলো। আমরা বাবার কাছে কবে যাব মা? মেয়ের মাথায় আলতো ভাত বোলালো ভাস্বতী। কেন? মামার বাড়িতে থাকতে তোদের ভালো লাগছে না? একটুও না। সে কি, তোরাই তো মামার বাড়ি যাওয়ার জন্য লাফাতিস। তা বলে এতদিন ধরে কেউ মামার বাড়িতে থাকে? বুবলুর স্বর করুন। স্কুলের সবাই বলে। তোরা স্কুল বাসে যাস না কেন রে? আর কতদিন মামার বাড়িতে থাকবি? শুধু এই জন্য ভালো লাগে না? তা নয়, পিকলু দাদাও বলছিল। বুবলু ঝপ করে থেমে গেল। ভাস্বতীর ভুরু জড়ো। কি বলছিল বল? বুবলু নিরুত্তর। তীক্ষ্ণ চোখে ছেলেকে দেখলো ভাস্বতী। একটু আগের উচ্ছলতার চিহ্ন মাত্র নেই ছেলের মুখে। ঘন মেঘ চোখে থমথম করছে। পিকলু কি কোনো টিটকিরি মেরেছে বুবলুকে? ভাস্বতী গলা কোমল করলো। কি বলেছে পিকলু দাদা? বল না আমাকে। আমি মামাকে বলে দেব। বুবলুর ঘাড় হেঁট। একবার চোখ তুলেই নামিয়ে নিল। ঠিক বাবার মতো জেদি। ভাস্বতী হিস হিস করে উঠল। বলবি না তুই? বলবি না? প্রতিক্রিয়াহীন বুবলুর দিকে তাকিয়ে ভাস্বতী গোমরা হয়ে গেল। ঘুমঘুমে গলায় বলল, ঠিক আছে, নয় নাই বললি, আমি পিকলুকে জিজ্ঞেস করে নেব। না, তুমি পিকলু দাদাকে কিছু বলবে না। তাহলে তুই বল কি বলেছে। বুবলু নিরুত্তর। মুনিও কেমন যেন চোখে তাকাচ্ছে বুবলুর দিকে। ও কি জানে কথাটা? মুনিয়াকে জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে? ভাস্বতী সামান্য দিশেহারা বোধ করলো। কি এমন কথা?
যে ছেলে কিছুতেই বলতে পারছে না। অবশ্য হালকা বিদ্রূপও অনেক সময় শিশুর মনে তীব্রভাবে বেঁধে। কিন্তু বিদ্রূপী বা পিকলু করবে কেন? পিকলু বুবলু মুনিয়াকে খুব ভালোবাসে। তার মধ্যে আমার বাড়ি তোর বাড়ি, আমার জিনিস তোর জিনিস, হিংসে টিংসে একদম নেই। পিস্তুত ভাই বোনকে রাত দিনের সঙ্গী করে পেয়ে তাকে তো মহা খুশি মনে হয়। তবে কি ওই 10 বছরের ছেলের গলায় অন্য কারোর স্বরের প্রতিধ্বনি শুনেছে বুবলু? হতেই পারে। সেদিন বৌদির মা এসেছিল, তার সঙ্গে খুব গুজগুজ করছিল বৌদি। ভাস্বতী ঘরে ঢুকতেই কথা বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই তাকে নিয়ে আলোচনা চলছিল। বর ছেড়ে ভাস্বতী বাপের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বসে আছে। মা মেয়ের কাছে এটাই তো এখন সবচেয়ে বড় খোরাক। মরুগ্গে যাক, ভাস্বতী ওসব আমল দেবে না। দাদা তার পাশে আছে। বৌদির হীনতা সে গায়ে মাখবে কেন? ও বাড়ি যতটা বৌদির, তার চেয়ে বেশি কি ভাস্বতীর নয়? পার্ক স্ট্রিট থেকে কামরায় লোক বেড়ে গেছে। এসপ্ল্যানেডে এসে থই থই। অন্যমনস্ক ভাস্বতীর বুকের আঁচল সরে গেছে সামান্য। একজন মধ্যবয়স্ক অফিস ফেরতা, গলায় টাই, হাতে ব্রিফকেস মানুষ হ্যান্ডেল ধরে ভাস্বতীর সামনে। চোখ গেঁথে আছে বুকের খাঁজে। সচকিত ভাস্বতী বিরক্ত মুখে আঁচল গুছিয়ে নিল। মুনিয়াকে আলতো জড়িয়ে নিয়ে ঝুঁকলো বুবলুর দিকে। গলা নামিয়ে বলল, পিকলু দাদা কি বলেছে তাই নিয়ে মন খারাপ করতে হবে না। কাজের কথা শোনো, বাবা যে স্কুলে এসেছিল এ কথা বাড়ি গিয়ে বলার দরকার নেই। বুবলু মুনিয়া চোখ চাওয়াচাওয়ি করছে। ভাস্বতী আবার বলল, কাউকে বলতে হবে না। কেন মা? কেন আবার কি? আমি বলছি ব্যাস। আমার কথা শুনবে, দিদাকেও বলতে হবে না। বুবলু কি যেন ভাবছে। হঠাৎ বলল, আমরা কি কোনোদিন আর বাড়ি ফিরবো না মা? কথাটা ফুটলো ভাস্বতীকে। তবু বলল, এই তো বাড়ি ফিরছি। তুত, ও তো মামার বাড়ি। ওটাই এখন তোমাদের বাড়ি। ওখানে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছেই তো। বলতে বলতে মুনিয়ার দিকে তাকালো বুবলু। ওখানে তো আমাদের একটা ঘর ছিল, এখানে ঘর কোথায়? আমার সব কিছু ও বাড়িতে পড়ে আছে। কি কি লাগবে লিস্ট করে দিও, এনে দেবো খন। এনে দেব। বুবলু অপ্রত্যাশিত ভাবে ঝেঁজে উঠল। আমার ঘরে আমি সৌরভের পোস্টার লাগাবো বলেছিলাম, পিকলু দাদার ঘরে লাগানো যাবে? পিকলু দাদা তো সচিনের ফ্যান। আর মামা দেওয়ালে কিছু লাগাতেই দেবে না। সেদিন রং পেন্সিল নিয়ে মুনিয়া একটা সান এঁকেছিল, তাই বলে মামা কত বকলো। ওখানে আমাদের খাটটাও কত বড় ছিল, পিকলু দাদার খাটে দুজন আটেই না। পিকলু দাদার শোয়াটাও কি খারাপ, শুধু সারা রাত লাথি মারে। আহ বুবলু, ইচ্ছে করে কি পিকলু দাদা লাথি মারে নাকি? ইচ্ছে করে না মারুক, মারে তো। আমার ভালো লাগে না। বুবলু ফোঁস ফোঁস করছে। এখানে আমার বই খাতা রাখার আলাদা টেবিল নেই, জামা কাপড় রাখার আলমারি নেই। ফ্রিজ খুলে জল খেলে মামি রাগ করে। স্ট্যাম্প জমানোর খাতাটা পর্যন্ত যাদবপুরে রয়েছে। রাজা মনু যজুদের সঙ্গেও কতদিন দেখা হয়নি। সবকিছু তুমি মামার বাড়িতে এনে দিতে পারবে? ভাস্বতীর মুখ চুন হয়ে গেল। তবু শক্ত গলায় বলল, অত বায়নাক্কা করো না বুবলু, মানিয়ে নিতে শেখো। তোমার যা যা দরকার সবই তোমায় আস্তে আস্তে দেওয়া হবে। ফাঁপা আশ্বাসটুকু কি ধরে ফেলেছে বুবলু? অমন চোখে ভাস্বতীকে দেখে কেন? আচমকা মায়ের কানের কাছে মুখ নিয়ে এলো। ফিসফিস করে বলল, বাবা তোমার সঙ্গে ঝগড়া করবে না মা, আমরা বাবাকে বকে দেব। অজান্তেই চোখের পাতা ভিজে গেল ভাস্বতীর। ঠোঁট কামড়ে মুখ ফিরিয়েছে মেট্রো রেলের জানলায়। সুরঙ্গ পথে ছুটছে ট্রেন।
বাইরে ধূসর দেওয়াল ছাড়া কিছুই দেখা যায় না। দুলছে ট্রেন, শব্দ বাজছে ঝমঝম। ও কি ট্রেনের শব্দ, না হৃদয়ের? অজান্তেই চোখের পাতা ভিজে গেল ভাস্বতীর। বুবলু নাক টানছে, ধরা গলায় বলল, চলো না মা, আমরা বাড়ি ফিরে যাই। মুনিয়াও অল্প অল্প ফোঁপাতে শুরু করেছে। চলো না মা, বাবার জন্য খুব মন কেমন করছে। ভাস্বতীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। রাগের সঙ্গে রাগ নিয়ে লড়াই করা যায়, অভিমানের সঙ্গে অভিমানের যুদ্ধ হয়, জেদের সঙ্গে জেদের পাঞ্জা কষা চলে। কিন্তু সন্তানের এই করুণ আর্তির কাছে মা যে কি ভীষণ অসহায়। রাত্রে ঘুম আসছিল না ভাস্বতীর। কবেই বা আসে, ভাবছিল শুয়ে শুয়ে। একটা ভাবনা থেকে একটা ভাবনা, সেখান থেকে আর একটা। ছেলে মেয়েকে বাবার কাছ থেকে সরিয়ে এনে সে কি ভুল করেছে? প্রতিটি শিশুই বাবা মাকে নিয়ে এক সুস্থ স্বাভাবিক সংসারে বাস করতে চায়। নিজের জন্য প্রতিবাদ জানাতে গিয়ে ভাস্বতী কি তাদের সেই প্রাপ্য থেকে বঞ্চিত করলো? রণজয়টাও কি বজ্জাত! একদিন মুখ দেখিয়েই নিপুণ শিকারীর মতো ঘায়েল করে ফেললো ছেলে মেয়েকে। না না, তাই বা কেন? যন্ত্রণাটা বুবলু মুনিয়ার মধ্যে ছিলই। বাবাকে দেখে নতুন করে ক্ষরণ শুরু হলো। রণজয় হয়তো সত্যিই মনে মনে অনুতপ্ত হয়েছে। প্রকাশ্যে নত হতে না পেরে ছেলে মেয়ের মাধ্যমে। তাহলে রাহুলের কথা তুললো কেন রণজয়? ঈর্ষা না কৌতূহল? বুবলু মুনিয়াকে বাবার কাছে পাঠিয়ে দেবে ভাস্বতী? অসম্ভব। ভাস্বতী তবে থাকবে কি নিয়ে? অসংখ্য যদি, তবে, কিন্তু, অথবা পাক খাচ্ছে ভাস্বতীর মস্তিষ্কে। এক সময় রাতটা সকাল হয়ে গেল। কটা দিন ভাস্বতী ভাবলো, ভাবলো, ভাবলো। ভাবনারা খুব বেশি ভিড় করতে থাকলে মনের মধ্যে একটা উৎপীড়ন শুরু হয়ে যায়। মনে হয় কেউ বুঝি অবিরাম কড়া নেড়ে চলেছে দরজায়, অথবা কেউ যেন একটানা টিপে ধরে আছে বাড়ির কলিং বেল। চাপটা বড় অসহনীয়। মস্তিষ্ক ভোঁ ভোঁ করে সারাক্ষণ। খাওয়ার এতটুকু রুচি হয় না। ঘুম মানে শুধুই বিছানায় এপাশ ওপাশ করা। মেজাজও সারাক্ষণ তিরিক্ষি হয়ে থাকে, কি বাড়িতে কি অফিসে। সেদিন অফিসে তো একটা সিনই ক্রিয়েট করে ফেললো ভাস্বতী। প্রৌঢ় বড়বাবুর সঙ্গে হঠাৎ ঝগড়া বেঁধে গেল, প্রায় অকারণে। দোষের মধ্যে দোষ। বড়বাবু কয়েকটা চিঠি দিয়ে বলেছিলেন, এগুলো একটু দেখে শুনে টাইপ করো ভাস্বতী, ইম্পর্টেন্ট চিঠি। দেখো, স্যালারি স্টেটমেন্টের মতো, এতে আবার ভুল করো না। ভাস্বতী চড়াং করে তেতে গেল। আমি দেখেই টাইপ করি, স্যালারি স্টেটমেন্টে অত কাটাকুটি থাকলে ভুল হবেই। যারা স্টেটমেন্ট তৈরি করে তাদের কিছু বলতে পারেন না? চকিত আক্রমণে বড়বাবু থতমত। ওভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে অ্যাকিউজ করেছি? শুধু বলছি একটু সাবধানে। সাবধান ফাবধান দেখাবেন না। কে কত সাবধানী আমার জানা আছে। নিজে তো আমাদের এরিয়ার বিলগুলো চেক করেছিলেন, তবু জিএম এর কাছে ধ্যাতানি খেতে হলো কেন? সেটা আমার ভুল? সে তো অ্যাকাউন্টেন্টের দোষ। রমেশ যোগে গন্ডগোল করেছিল, ওই হলো। সবাই সমান। আর উপদেশের বেলায়, ভাস্বতী ঠিক করে টাইপ করো, যেন আমারই শুধু। গোটা অফিস হাঁ করে তাকিয়ে আছে। নিরীহ বড়বাবুর সঙ্গে একই ভাষায় কথা বলছে শান্তশিষ্ট স্বল্পবাক ভাস্বতী। মাথা নিচু করে চেয়ারে ফিরে গেছেন বড়বাবু। ক্ষণ পরে ভাস্বতীর চৈতন্য ফিরল। ঝাঁ ঝাঁ করছে কান। অফিসের মধ্যে বসে থাকতে লজ্জা হচ্ছে। উঠে বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এলো। টাইপরাইটারে চোখ চেপে আঙুল চালাচ্ছে চাবিতে। টিফিনের সময় প্রায়ই আসে রাহুল। খানিক গল্প গুজব করে চলে যায়। আজও এলো।
নতুন একটা নাটকের মহড়া চলছে, তারই অনুপঙ্খ বিবরণ দিচ্ছে হাত পা নেড়ে। কিছুটা মূকাভিনয় আছে নাটকে, সেটা দেখাতে গিয়ে তাদের নির্দেশক কি কাণ্ড করেছে কাল, বলতে বলতে নিজেই হেসে খুন। ভাস্বতী ভীষণ অন্যমনস্কা। ভাবটা রাহুলের নজর এড়ালো না। ভুরু কুচকে বলল, শুনছো না যে? শুনছি তো। ভাস্বতী অল্প চোয়াল ফাঁক করলো। হুম, শুনছো না? শুনলে রিয়্যাক্ট করতে। নতুন কোনো প্রবলেম হয়েছে নাকি? কথা বলতে ইচ্ছে করছে না ভাস্বতীর। বলল, না, অল্প মাথা ধরেছে। চলো চা খেয়ে আসি। না। রাহুলের ভুরুতে ভাঁজ পড়ল। বুবলু মুনিয়া ঠিক আছে তো? ঠিক থাকা কাকে বলে সঠিক বুঝতে পারছে না ভাস্বতী। ছোট্ট করে ঘাড় নেড়ে দিল। তাহলে আর কি, চলো চলো চলো, চা খেয়ে আসি, দেখবে মাথা বিলকুল সাফ হয়ে যাবে। আহ রাহুল, ভালো লাগছে না, তুমি যাও। হঠাৎই বুঝি রুক্ষ হয়ে গেছে ভাস্বতীর গলা। রাহুল বিস্মিত চোখে ভাস্বতীকে দেখলো একটুক্ষণ। লঘুস্বরে বলল, তোমার মর্জির তল পাওয়া ভার। একটু থেমে থেকে আবার বলল, বুবলু মুনিয়ার তো ভ্যাকেশন পড়ে গেছে, ছুটির পর আমার সঙ্গে এক জায়গায় যাবে? কোথায় জানার উৎসাহ বোধ করলো না ভাস্বতী। চুপ করে আছে। রাহুল নিজে থেকেই বলল, ম্যাক্স মুলারের নর্থ বেঙ্গলের ফোকলোরের ওপর একটা দারুণ ডকুমেন্টারি আছে, 40 মিনিটের। 7টা-7:30টার মধ্যে পাইকপাড়া ফিরে যেতে পারবে। ভাস্বতী শুনেও শুনল না, যেন সামনে রাহুল নেই, এভাবে তাকাচ্ছে এদিক ওদিক। রাহুল অনুনয়ের সুরে বলল, চলো না ভাস্বতীদি, মন মেজাজ ফ্রেশ হয়ে যাবে। আমি কি বলেছি মন মেজাজ খারাপ আছে? এত চটে যাচ্ছ কেন? ইচ্ছে হচ্ছে না যেও না। রাহুল উঠে পড়ল। ভালোর জন্যই বলছিলাম। ডকুমেন্টারিটা এবার ম্যানহাউম ফেস্টিভ্যালে যাচ্ছে। আমার আজ একটু একা থাকতে ইচ্ছে করছে রাহুল। ঈষৎ আহত মুখে রাহুল চলে গেল। হাতের কাজ সেরে থমথমে মুখে বসে আছে ভাস্বতী। বড়বাবু মানুষটাকে সে যথেষ্ট শ্রদ্ধা করে, আজ কেন এমন বিশ্রী ব্যবহারটা করে ফেললো? রাহুলের সঙ্গে ছবিটা দেখতে গেলে হয়তো মাথাটা হালকা হতো। কেন রাজি হলো না? তবে কি তার মনের অতলে কোনো এক গোপন স্রোতস্বিনী খইয়ে দিচ্ছে বাঁধ? নিজের কাছে নিজেই বড় অচেনা এখন। ছুটির 5-10 মিনিট আগে শিখার টেবিলে গেল ভাস্বতী। শিখা ড্রয়ারে চাবি লাগাচ্ছিল। ট্যারচা চোখে তাকালো। কিছু বলবি? পেপার ওয়েট নিয়ে নাড়াচাড়া করছে ভাস্বতী। মৃদুস্বরে বলল, হুম। শিখা ষষ্ঠেন্দ্রিয় দিয়ে কিছু বোধহয় আন্দাজ করলো। এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, 1 সেকেন্ড। এখানে অনেক চোখ, অনেক কান, বাইরে গিয়ে কথা বলি চল। দুই নারী এসে দাঁড়িয়েছে প্যাসেজে, একটু কোণা ঘেঁষে। বল, এবার মাথা ঠান্ডা করে বল, কি বার্তা? কি আর বার্তা? ছোট্ট শ্বাস ফেললো ভাস্বতী। কি করব ভেবে পাচ্ছি না, তুই একটু সাজেশন দে না। কিসের কি? ছেলে মেয়ে দুটো বড় অধৈর্য হয়ে উঠেছে, মামার বাড়ি থাকতে চাইছে না। শিখা এখন মোটামুটি জানে ঘটনাটা। অসীমা দীপ্তিদের অশোভন কৌতূহল পাছে স্ক্যান্ডালের পর্যায়ে চলে যায়। শিখাকে একদিন অনেকটাই বলেছে ভাস্বতী, অবশ্য রেখে ঢেকে, রাহুলের প্রসঙ্গ যথাসম্ভব এড়িয়ে। রাহুলের সঙ্গে অল্প স্বল্প হাসি ঠাট্টার সম্পর্ক আছে শিখার, ভাস্বতীর সুবাদেই। তবুও সমব্যথীর সুরে শিখা বলল, পেটের সন্তানের কাছে মেয়েরা বড় অসহায়, এটা জানে বলেই পুরুষ মানুষেরা জো পেয়ে যায়। ও আর শুনে লাভ কি? কি করি বলবি তো?
শিখা একটু চিন্তা করে বলল, রণজয় তোর সঙ্গে যোগাযোগ করেছিল? ভাস্বতী দুদিকে ঘাড় নাড়ল, বলল, একদিন বুবলু মনিয়ার স্কুলে এসেছিল, আমার সঙ্গে দেখা হয়নি। তারপর থেকেই তো ওরা। বাবা বুঝি খুব জপিয়ে গেছে? তাছাড়া আর কি, বজ্জাত লোক। হুম। শিখার চোখ সরু হলো। তুই কি চাস? কি চাই মানে? যা চাই সেটা বোঝানোর জন্যই তো চলে এসেছি। ক্ষেপে যাচ্ছিস কেন? ঠান্ডা হ। মন যদি এত শক্তই আছে, তাহলে আমার কাছে এসেছিস কেন? দুমদাম চটাচটি করছিস, মেজাজ দেখাচ্ছিস। ভাস্বতী সামনের জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকালো। আকাশ মানে বহুতল বাড়ির ফাঁকে ঝুলে থাকা এক টুকরো নীল। শেষ বিকালের আলো মেখে নীলের গায়ে এক রক্তিম আভা। কোনটা সত্যি, নীল না লাল, নাকি দুটোই মিথ্যে, দুটোই অসীম শূন্যতা? কোনোটা পৃথিবীর মায়ামাখা, কোনোটা সূর্যের। শিখা নিম্নস্বরে প্রশ্ন করল, তুই কি রণজয়কে ভালোবাসিস এখনো? ভাস্বতী দূর মনস্কভাবে বলল, তাতে আর কি আসে যায়? অত প্যাচ কষিস না, সোজাসুজি বল, বাসিস কি বাসিস না? ভালোবাসি বলেই তো এতদিন অ্যাডজাস্ট করেছিলাম। নো পাস্ট টেন্স, এখনকার কথা বল। কি উত্তর দেবে ভাস্বতী? রণজয়ের অসুখ হয়েছিল শুনে বুকটা যে হঠাৎ চিনচিন করে ওঠে, এ কি নিছকই সমবেদনা? বিছানায় গাদাগাদি করে শুয়েও এক এক সময় বড় ফাঁকা ঠেকে শয্যা, এ কি নিহাতি অভ্যাস? বাস স্টপে চমকে চমকে ওঠে, খোঁজে রণজয়কে। চোখের কোলে টলটল করে উঠল দুফোঁটা মুক্তদানা। আঙুল বুলিয়ে দ্রুত মুছে নিল ভাস্বতী। শিখা হাত রেখেছে ভাস্বতীর কাঁধে, আলগা চাপ দিল। শোন ভাস্বতী, তুই বরং ফিরেই যা। কেন যাব? সে তো আমায় ডাকেনি। তেতে উঠতে গিয়েও তেমন তীব্রতা ফুটল না ভাস্বতীর গলায়। তুই তাকে ভালোবাসিস বলেই যাবি? সংসার ভাঙা খুব সহজ রে, গড়া কঠিন। ভার বুকেও হাসি পেল ভাস্বতীর। শিখা সুখী গৃহিণী, স্বামী বুঝদার। ভাস্বতীর মতো কোনো সমস্যার তাকে কখনো সম্মুখীন হতে হয়নি। সে কি করে বুঝবে সংসার গড়া যত কঠিন, ভাঙা তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। অস্তিত্বের কতখানি যে জুড়ে থাকে সংসার, ভাঙার সময়েই বুঝি তার টের পাওয়া যায়। ভাস্বতী আত্মগতভাবে বলল, সংসার গড়তে কি তাকে টিকিয়ে রাখতে অন্তত দুজন মানুষ লাগে। তার একজন যদি ক্রমাগত। আহ, আমি কি জানি না? সে মানুষটাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলি, ঠিকই করেছিস। হয়তো এতে তার শিক্ষা হয়েছে, হয়তো মানুষটা বদলে গেছে। এই কথাই তো নিজেকে মনে মনে বারবার বলতে চাইছে ভাস্বতী। বাইরের কেউ একজন সমর্থন করায় নিজের নিজের মনের কথার যেন জোর বেড়ে গেল সহসা। শিখা ফিসফিস করে বলল, সেও হয়তো মনে মনে পস্তাচ্ছে, দগ্ধে মরছে, নত হতে পারছে না বলে হয়তো আরো বেশি যন্ত্রণা পাচ্ছে। একজন না একজন কাউকে তো আগে এগোতেই হয়। কথাগুলো শুনতে ভালো লাগছিল ভাস্বতীর, আবার কোথায় যেন একটা খচখচ করছিল। রণজয় বদলে যাবে? মানুষের স্বভাব কি বদলায়? ফিরে গেলে সে ঋতুপর্ণা বনে যাবে না তো? তা কেন? ঋতুপর্ণা ঘরে পুষে রাখা আদুরে বেড়াল, তার পায়ের নিচে কোনো মাটি নেই। সুখকে সে আত্মসর্বস্বতার নিরিখে বিচার করে। ভাস্বতী কখনোই ঋতুপর্ণা নয়। সে লক্ষণের গণ্ডির দুদিকেই পা রাখতে পারে। বাড়ি ফিরে গা হাত পা ধুয়ে ছাদে এলো ভাস্বতী। আকাশে আজ একটা বড়সড় চাঁদ উঠেছে, পূর্ণিমা নয়, তার কাছাকাছি কোনো তিথি হবে।
কানাভাঙা রূপোর পিরিচ মোহময় দীপ্তি ছড়াচ্ছে শহরে। টালা ট্যাঙ্কের নিচের অন্ধকারটাকেও যেন আর তত গাঢ় লাগে না। এ কি বিভ্রম! নরম একটা বাতাস বইছে। ভাস্বতীর শরীর জুড়িয়ে এলো। পরদিন অফিসে এসে রণজয়কে ফোন করলো ভাস্বতী। তোমার সঙ্গে একটু দরকার ছিল, বিকেলে সময় হবে? কটায়? ধরো 5টা নাগাদ। আমি কি তোমার অফিসে যাব? রণজয়ের স্বর ক্ষণকাল অনুভব করার চেষ্টা করলো ভাস্বতী। আগ্রহই তো মনে হয়, একটু যেন নরম। হেরে গেল ভাস্বতী। নিজেই সে আগে রণজয়ের সঙ্গে যোগাযোগ করলো। আর কটা দিন অপেক্ষা করলে নিশ্চয়ই রণজয়ই। ভাস্বতীর গলা ভারী করলো। না, অফিসে আসার দরকার নেই। তুমি নিজাম প্যালেসের গেটে থেকো, আমি চলে আসব। ছুটির আগে টয়লেটে গিয়ে চুলে একটু চিরুনি চালালো ভাস্বতী। 2-1 সেকেন্ড নিষ্পলক নিজেকে দেখলো আয়নায়। এই কদিনেই চোখের তলায় কালি পড়ে গেছে। কণ্ঠার হাড় দুটো যেন প্রকট হয়েছে একটু। মন বড় তাড়াতাড়ি ছাপ ফেলে শরীরে। মন নাকি ক্লান্তি? বেসিন খুলে মুখে চোখে জলের ঝাপটা দিল ভাস্বতী। যদি ক্লান্তির ছাপ মোছে। ব্যাগ থেকে লিপস্টিক বার করে আলতো বুলোলো ঠোঁটে। সতর্ক, যেন চড়া না হয়ে যায়। ছোট কাজলের পেন্সিল ব্যাগেই রাখা থাকে। সন্তর্পণে টানছে আঁখি পল্লবে। কৃত্রিম কালো রেখায় বুঝি আবছা হলো চোখের গাঢ় আধার। সময় বুঝে অসীমা আর দীপ্তিও এসেছে টয়লেটে। দীপ্তির বাহুমূলে চিমটি কেটে অসীমা ভালো মানুষের মতো বলল, অত সাহায্য কেন গো ভাস্বতী? কোথাও যাবে? বিয়ে বাড়ি? মিটিমিটি হেসে মাথা দোলালো ভাস্বতী। সিনেমায় যাব, বরের সঙ্গে। ও মা, তাই? তোমাদের সব মিটে গেছে? ভাস্বতী উত্তর দিল না। ছোট্ট একটা হাসি ছুড়ে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ইচ্ছে হলে অসীমা আসুক না পিছু পিছু, দেখা যাক। লিফটের সামনে এসেও ভাস্বতী দাঁড়িয়ে রইল একটুক্ষণ। সবে 5টা 3। নিজাম প্যালেস মাত্র মিনিট 2-1 পথ। এত তাড়াতাড়ি চলে যাবে? না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুক রণজয়। মন্থর পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে নামলো ভাস্বতী। মেন গেট পার হয়ে কয়েক পা গেলে সামনে একটা ছোট্ট নিলাম ঘর। ভেতরে থরে থরে সাজানো রয়েছে চীনেমাটির পুতুল, অতিকায় ফুলদানি, বাহারি ঝাড় লণ্ঠন, কারুকাজ করা কাঁচের বাসন। ভাস্বতীর ড্রয়িং রুমের ক্যাবিনেটটা ফাঁকা রয়ে গেছে, ভরাতে হবে। বুবলু মুনিয়ার ঘরে ওই ছোট্ট ক্যাকটাসের টেবিল ল্যাম্পটা রাখলে কেমন হয়? ভেঙে ফেলবে। বরং নিজেদের বিছানার পাশেই নিজাম প্যালেসের সামনেটা বেশ ভিড়। ভাস্বতী আলগা ঘড়ি দেখে নিল। 5টা 25। বেশি দেরি হয়ে গেল কি? চঞ্চল চোখে তাকালো এদিক ওদিক। রণজয় নেই। ফিরে গেল? 2-4 পা সামনে হাঁটলো ভাস্বতী। রাস্তার উল্টো পারে চোখ চালালো। নেই রণজয়। 2-4 মিনিট যেন 2-4 ঘন্টা। প্রতীক্ষার অপমানে কান গরম হয়ে উঠছে ভাস্বতীর। মেট্রো স্টেশনের দিকে এগোবে কিনা ভাবছে। যে ফোন করার জন্য আফসোসও হচ্ছে। তখনই হঠাৎ পাশে এসে দাঁড়ালো রণজয়। কতক্ষণ? নিমেষে নিজেকে সামলে নিল ভাস্বতী। এই তো। অফিস থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল। ও। রণজয় অন্যদিকে তাকালো। বলো, কি বলবে? বাস স্টপে একটা ভিড় মিনি বাস এসে দাঁড়িয়েছে। হু হু করে লোক ওঠার চেষ্টা করছে। এক বৃদ্ধ মানুষ নামতে চাইছেন, পারছেন না। ধস্তাধস্তি গুঁতোগুতি চলছে ভীষণ। সেদিকে কয়েক পল তাকিয়ে থেকে ভাস্বতী বলল, এখানে দাঁড়িয়েই শুনবে? তবে চলো কোথাও বসি। হাত 50 দূরে একটা ছোট রেস্টুরেন্ট। মেয়েরাই পরিবেশন করে। একটু বদনাম আছে জায়গাটার।
অনেক আগে রণজয়ের সঙ্গে এক আধবার ভাস্বতী ঢুকেছে রেস্টুরেন্টটায়। পরিবেশটা তার একদম পছন্দ নয়, ঘুপচি মতন, কেমন যেন অন্ধকার অন্ধকার। অনিচ্ছা সত্ত্বেও আজ ভাস্বতী কিছু বলল না। রণজয় পিছন পিছন এসে বসলো কেবিনে, পর্দা টেনে দিয়ে। রণজয় হেলান দিয়ে বসেছে। খাবে কিছু? চা বলো। শুধু চা কেন খাবে? অফিস থেকে বেরোলে। কেবিনের পর্দা সরিয়ে একটা খয়াটে মুখ মেয়ে উঁকি দিয়েছে। দুটো ফ্রাই দেখি। তারপর দুটো চা, একটা চিনি ছাড়া। মেয়েটার মুখ সরে গেল। ভাস্বতী টেবিলে ঝুঁকলো সামান্য। চায়ে চিনি ছেড়ে দিলে? ডাক্তার বারণ করেছে। হঠাৎ? একদিন রাস্তায় মাথা ঘুরে গেছিল, ডাক্তার সুগার টেস্ট করতে বলল। কত হয়েছে? উদ্বেগটা চাপতে পারল না ভাস্বতী। 370। 2 উইকস বেড রেস্টে ছিলাম। বলেই মাথার ওপর ঢক ঢক করে ঘুমন্ত পাখার দিকে তাকালো রণজয়। ডায়েট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তবে ফ্রাই খাচ্ছ যে? ওতে বারণ নেই, ওই আলু ফালু কার্বোহাইড্রেট। আসল জিনিসটা ছেড়েছ? কথাটা যেন শুনলই না রণজয়। নোংরা নুনের কৌটোটা হাতে তুলে ঘোরালো। কাজের কথা বলো। ভাস্বতী এক দৃষ্টে রণজয়কে দেখছিল। চেহারাটা সত্যিই বেশ খারাপ হয়েছে। কপালে একটা দুটো ভাঁজও দেখা দিয়েছে যেন। গালের হনু ঠেলে উঠেছে। জল জলে চোখ নিষ্প্রভ, দ্যুতিহীন। রণজয় আবার বলল, বলো, কি জন্য ডেকেছিলে? কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছিল না ভাস্বতী। রণজয়ী বা নিজে থেকে কেন কিছু বলছে না? বলতে তো পারে। অনেক হয়েছে, এবার বাড়ি চলো সাথী। ভাস্বতীর যেন আবছা মনে পড়ল রাহুলকে সে বলেছিল, ডিসিশনের কোনো মাঝামাঝি নেই। আজ ঠিক এই মুহূর্তে তার একই দশা। গলা ছেড়ে ভাস্বতী বলল, ছেলে মেয়ে দুটোর কথা কিছু ভেবেছো? রণজয়ের চোখ নুনের কৌটোয়। আমি ভাবার কে? তুমি তো একাই সব ভাবছো। হুম, তা ভাবছি। ভাস্বতী একটু হাসার চেষ্টা করলো। মেয়েটা টেবিলে 2 গ্লাস জল দিয়ে গেছে। পুরো জল ঢক ঢক করে শেষ করে বলল, দেখো, রাগের মাথায় মানুষ অনেক কথা বলে। তুমিও বলেছ, অনেক অন্যায় কথাও বলেছ। হ্যাঁ, তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আই এম সরি। ভাস্বতী আবার একটু সময় নিয়ে বলল, ছেলে মেয়ে দুটো কষ্ট পাচ্ছে। ওদের মুখের দিকে তাকিয়ে। ও, তার মানে তুমি ছেলে মেয়ের কথা ভেবে আমার কাছে এসেছো? ভাস্বতীর কোমলতাকে কি দুর্বলতা ভাবছে রণজয়? ভাস্বতী নিরস্বরে বলল, কিছুটা তো বটেই। আমাদের সম্পর্ক তো শুধু এখন আমাদের দুজনের নয়, ওরাও আমাদের মধ্যে ওরাও আমাদের মধ্যে বিলং করে। অত যদি বোঝো, ওদের নিয়ে গেছো কোন আক্কেলে? রণজয়ের গলা সামান্য চড়েছে। কেন নিয়ে গিয়েছিলাম মনে নেই? ভাস্বতীরও ধৈর্যচ্যুতি ঘটেছে। আয়নায় তখন নিজের মুখটা দেখেছিলে? আমি দেখবো কেন? তুমি একলাই দেখেছিলে। তোমার আয়না আছে, আমার নেই। তীক্ষ্ণ চোখে তাকাতে গিয়েও মাথা নামিয়ে নিল ভাস্বতী। ফিশ ফ্রাই এসে গেছে। মেয়েটি মাথা সরাতে গিয়েও থামলো। ব্রেড দেব? দিতে বলেছি। রণজয় প্রায় খেঁকিয়ে উঠল। পর্দা আবার টান টান। ফিশ ফ্রাইতে চেপে চেপে ছুরি ঘষছে রণজয়। ফালা ফালা করছে টুকরোগুলোকে। একটা টুকরো কাঁটায় গেঁথেও মুখে তুলল না। চোখ টেরিয়ে জিজ্ঞেস করলো, তোমার রাহুল আজ অফিসে আসেনি? এসেছে নিশ্চয়, আমার সঙ্গে দেখা হয়নি। রাহুল ছাড়াও তুমি তাহলে একা একা ঘুরতে পারো? ভাস্বতীর শরীরের তাপ বাড়ছিল।
মাথার পিছনটা দপদপ। শোনো, একটা কথা বলছি, পরিষ্কার শুনে নাও। রণজয় কাঁটা চামচ নামিয়ে রাখলো। I am sorry for the incident happened that night. তুমি ইচ্ছে করলে ফিরে আসতে পারো। I shall welcome you. তবে ফিরতে চাইলে শুধু ছেলে মেয়ের কথা ভেবে নয়, আমার কথা ভেবেই ফিরতে হবে। তার জন্য তুমি যদি আমাদের মধ্যে কিছু বোঝাপড়া চাও, আমি রাজি। তবে সেরকম হলে আমাকেও কিছু ছাড়তে হবে, তোমাকেও। ছাড়বো? আমি আর ড্রিঙ্কস ছোঁবো না, তোমাদের জন্য আরো বেশি সময় দেব। তোমাকেও সমস্ত রকম আজে বাজে সংসর্গ ত্যাগ করতে হবে। ইয়েস, তোমার রাহুলকেও। দুর্মর ক্রোধে, ক্ষোভে, ঘৃণায় ভাস্বতী অদ্ভুত রকম শীতল হয়ে গেল। তর্ক করারও প্রবৃত্তি হচ্ছে না। গলা বুঝে আসছে। এই সেই মানুষ যার ক্ষণিক অদর্শনও একসময় যেন অসহ্য মনে হতো। দুটো দিন বাপের বাড়ি কাটাতে গেলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শূন্য শূন্য ঠেকত। সে এমন কিছু অসামান্য রূপসী নয়, তবু তার মতো এক সাদামাটা মেয়ের বিরহে ওই পুরুষ সারা রাত বিছানায় ছটফট করছে। এই ভাবনাটাই যে কি মোহময় ছিল তখন। মনে হতো সে যেন অসম্পূর্ণ ছিল, রণজয় এসে তাকে পূর্ণ করেছে। ওই রণজয়, দর কষাকষি করা রণজয়। ভুল, ভুল, আদ্যপান্ত ভুল ধারণা। কে কাকে সম্পূর্ণতা দিতে পারে পৃথিবীতে? প্রতিটি মানুষেরই মনের ভেতর আরো একটা মন থাকে, গভীর, গোপন, শক্ত খোলসে ঢাকা। ওই মনটাকে ভেদ করার ক্ষমতা কারুর নেই, সম্ভবত যার মন তারও না। ভাস্বতী কোনো ক্রমে বলতে পারল, তুমি বোঝাপড়া চাও না চুক্তি চাইছো? অত কায়দার বাংলা টাংলা আমি জানি না, তোমার নাটুকে রাহুল জানে। আমি যা চাই তা স্পষ্ট বলে দিলাম। ভাস্বতী দাঁতে দাঁত ঘষল। তুমি শোধরানোর লোক নও, তোমার সঙ্গে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। তাই তাই রণজয় খাবার প্লেট ঠেলে সরিয়ে দিল। আমি চলি। ভাস্বতীও উঠে দাঁড়িয়েছে। অপরিচ্ছন্ন কেবিনের ময়লা পর্দা টেনে সরিয়ে বেরিয়ে আসছে হন হন। পিছন থেকে রণজয়ের গলা ঝাপটে এলো, আমার কথা শুনলে ভালো করতে, এরপর আর পথে দাঁড়ানোরও জায়গা হবে না। ক্লিষ্ট ভাস্বতী মেট্রোয় ফিরছে। কামরা আলোয় আলোমল, লোকে টইটম্বুর, কোলাহলে সরগরম। ভাস্বতী শুধু একা, একদম একা। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না ভাস্বতী। সে আজ অভিসারিকা সেজেছিল, রণজয় তাকে দেখলই না। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো ধূসর গোধূলির অন্তিম পর্বের জন্য। তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।